নবাবগঞ্জের ইছামতি নদীর গা ঘেঁষে পুরনো এবং পরিত্যক্ত একটি দালান। বটপাকুড় পাখা মেলেছে ভাঙা দালানের জীর্ণ শরীরে। পার দালান থেকে একটি বাঁধানো সিঁড়ি নেমে গেছে ইছামতি নদীর তলদেশে। সিঁড়িটিও ভাঙা। দালানের ভেতর চামচিকা বাদুর বাসা বেঁধেছে নিরাপদে। পরিকাঠে মাকড়সার ঝুল হালকা বাতাসে ঝুলে যায় পুরনো কালের চুল সুস্তি। এই অঞ্চলে দালানটি দেওয়ানবাড়ির নামেই সমধিক পরিচিত। দেওয়ানবাড়ি বর্তমানে পরিত্যক্ত। এই বাড়িরই একটি কবরকে কেন্দ্র করে প্রতি বছর পৌষ পূর্ণিমার মেলা বসে। স্থানীয় লোকেরা এ কবরকে আইনমের ভিটা বলেই চেনে। গ্রামের যুবক যুবতীরা বিশ্বাস করে পৌষ পূর্ণিমার রাতে এ কবরে মোম জ্বালালে প্রেমে সফলতা পাওয়া যায়। আর তাই বিভিন্ন অঞ্চল থেকে লোক সমাগম হয় এই পৌষ পূর্ণিমার মেলায়। না বাজানে আসলে বসে রয়েছে। আমি আর খাটে সরে পড়লাম। তুমি কখন আইলা? এই তো কতক্ষণ লাইছি। পাগলা দাদা বক্সা হের সড়ক তোলা বয়েছে। তোর লেগে বসে থাকতে থাকতে মশার কামড়ে শরীরটা ফুলে গেছে। চামচিকা বাদের চিপসা গন্ধে নাক ঠাইসে হইতেছে। কি মারছিস রে? খারাপ, তোর জন্য একটা জিনিস আছে। কত ছটফট করিস না। চল, আমি ওই ভিডিও মোমবাতি দুটো জ্বালাই দিই। লোক চল না। হ চলো যাই। খবরদার দম ছাড়বি না, তাইলে কিন্তু ক্ষতি হইব। আচ্ছা চল। একটা কথা শোনা, মঙ্গলবার খেলা যায় তো দেখবার আইব। এটা কি সত্য? দাদাই কইল তোর বাসের আতাল ভরে গোয়াল গায় আর ভারী ভরে গল্লা দিকে তোর বিয়া দেবো না। এটাও কি সত্য? জানি না, কিন্তু আমাদের সাউন্ডটা বড় দরকার। দেখছিল জন্মে মরছে বা মাও মরছে 10 বছরে। লালন পালন করে বড় করছে দাদাই। তাও তোর মাথায় গন্ডগোল। বাড়িটা বাইরে আসার কোনো জমি সিরাপ নাই। বাড়ির চাল কুলা নাই, বড় বড় টিনের ঘর। পেটের দিয়ে ফেরিগুলো হরেক জিনিস। মাইসে শখের জিনিস নেই। কেউ কিনে ডাক দিয়ে কেউ ফেরত দেয়। ওই জিনিস পছন্দ হলো তাকে। যদি জায়গায় ডাক দিলেন কে ওই শিরে ফেরিওলার আবার ডাক দেব। ফেরিওলা এটা কোনো পরিচয় হইল? ঠিকই কইছে তো বাজার। কি কইছে বাজার? আমার খালু গেছিল তো বাজারে গেছে। নানান কথার মধ্যে একটু টুকা দিছিল তোর আর আমার। হই নাই তো বাজারে গেল খেপা কয় ফেরিওলা গেছে মাইয়া বিয়া দিমু। হ্যাঁ সে গৃহস্থের মায়া যদি বাইরে হয়ে যায়। বাজার একটা করে করো, আমি করি না। তুমি কোনো চিন্তা করো না। এত দিনে তো মানত করছি, তা কি বিষয় হইব? আইনুমের ভিটায় মানত করলে আল্লাহ তা কবুল করে। আল্লাহ তো নিষ্ঠুরের করে না। দেখো না কত ফুলের মালা, কি রং বেরঙের ফুল, কি তরতাজা আর সুন্দর। ফুলগুলো তো মানতেরই। হ্যাঁ ফুল দেওয়া যায়,
তোর মানুষ দেখি না। মানত করে নিশিরাইতে গোপনে ফুল দিয়ে যায়। তোমার আর আমার মতো তারাও আসে গোপনে। আজ তোমার তারা আর চান সাক্ষী। তুমি এত নিরাশ হও না তো। আসলে আশা কি আছে, মানুষটাই ফুল আছে, সত্য কথা। কবর আছে তো লাশ আছে কিনা এই সন্দেহটা মিশে না। এতদিন হয়তো হাড্ডি গুটি কমলক্ষণা কথা কই না তো, কাহিনী গুলো হিসাব লাগবো। কথাটা আমার না, দাদা। আচ্ছা, সেই দিন সকালে তুমি গেছিলা কোনখানে? এই মাটি কাটে যা বহু দূর, তাও গেছি ঘুরবো। শিকারি পাড়া দিয়া বরবরন্তি হইয়া ছোট বরন্তি দুধারা পার হয়ে বালিকটে, তারপর কলাসি এইখান দিয়ে মহাজনের কাছে বাকিতে মাল লইয়া গাঙ্গের পা ধরে মাটি কাটা গেলাম। সূর্য উঠে উঠে আর কি 5-6 হাত দূরে পথ দেখা যায় না। এত উষ্ণ ছিল সেই দিন। আইনতে হাঁটাবো, দুই পাশে মোটর ক্ষেত, পাও ঝরায় ধরে মোটর লতা, কি ঠান্ডা দিয়েছিল। মাথার কাপড়টা তাই না দে, হ্যাঁ সে আদরের ভিতরে সর্দি লাগবে। কত গঞ্জে তুমি ঘুরে বেড়াও, রাত বেড়াইতে তোমার ডর লাগে না? না, ডর করে পথে আনবেন না, মাল কত দুদিন উঠ হয়ে যায়। আরে 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 কি 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 সুন্দর, কি সুন্দর নাকের লোকটা, চান্দের মতো ঝলমলা। ইচ্ছা করে একটা টান মেরা নোট টেনে দেই দৌড়। তুই তাল গ্রাম পার হইয়া এই বললে চলে যায়। মাইসে তোমার সোর কইব না, কানে সুন্দর দুইটা তুল রেখে কেউ যদি নাকের নথ নে, হ্যাঁ আবার কেমন ধরা চোর। আরে কাটে উঠলি যে এই কেমন যেন চাপা ফুলের বাস আসে। মনে হয় আমার পিছনে কেন যেন খাড়াই রয়েছে। খাইছে আমারে, আমার সাহস আছে খুব। তবে ভূত দেখুন টোনা দিয়েছিল। আরে না, ভূত না, শরীরের ভার খবর রেখা ওর উপরে খাড়াই রয়েছে। কেনা আইনও সুন্দরী। কস কিনে তোদের ভূতে ধরবো। আইনও বিবিরে ভাবলে এমন গন্ধ পাই আমি বাতাসে। চল আসলে যাই বসি, আইনো বিবির পালায়। হ চলো যাই, হাকিম আলী বয়াতে তো গান গাইতেছে। চলো তো চলো চল। সমাজনের সালাম জানাই। সবাই ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। তাইলে আপনারা যদি অনুমতি দেন আজকের মতো শুরু করতে পারি। বলো আপনারা অনুমতি দিলেন তো? আমার নাম হাকিম আলী, দেশ বিদেশে গান গায়। কালীগঙ্গা পার হইয়া শাপনাজা বিলের বাকলা পথ ধইরা আমি আইছি আপনি করে এখানে এই কলাটোপা গ্রামে মা আইনুমের ভিটায় তাইনার প্রেমের গান গাইতে সোয়াবের আশায়। গুরুর নাম নিয়ে নামছি পথে, দেহি প্রেমের গুরু আমারে কই লয়া যায়। তার নামে আজ শুরু করলাম আইনুম সুন্দরী মালা। সঙ্গের সারথি আমার, গুরুর নাম হে। আরে গুরু বিনে সঙ্গে আমার কেহ যাবে না রে। আরে এই আসরে আছো গুরু বলাই পড়াইও এই জয় ভগবান মাতা আসরে অন্য তোমার প্রেমের পালাই জয় ভগবান মাতা আসরে অন্য তোমার
সারথি আমার, গুরুর নাম হে, আরে গুরু বিনে সঙ্গে আমার কেহ যাবে না রে। আরে কলাকোপা গ্রামে কে না জানে ভাগ্য মানে পুরান দালান কোঠা, গ্রামের পাশ দিয়ে চলে গেছে ইসামতি, কি সুন্দর তার জলের ধারা। এই গ্রামে বাস করতেন এক দেওয়ানজি। ধন দৌলতের কোনো অভাব ছিল না, তার ঘরে আসলো এক রূপবতী কন্যা। দেওয়ানজি কন্যার নাম রাখলে সে দেহে তারই চোখের ঘুম ছুইটা যায়। দেখিতে সুন্দরী কন্যা প্রথম যৌবন, চিত্র করিব তার দেখিতে সুন্দরী কন্যা প্রথম যৌবন, চিত্র করিব তার এই তাদের সমান সিন্দুরে রাখিয়া তো শ্রাবণ মাসেতে যেন কালো মেঘে সাজে, শ্রাবণ মাসেতে যেন কালো মেঘে সাজে, রঙে সাজে কন্যা অগ্নিপাতে শাড়ি কন্যা যখন নাকি পরে, সঙ্গে তারা লাল পাই অগ্নিপাতে শাড়ি কন্যা যখন নাকি পরে, সঙ্গে তারা লাল পাই সাইরা জোয়ার জল যৌবন দেখিলে, পুরুষ তো দূরে কথা নারীও যায় ঘুরে। তারপর সমাজন শোনেন দিয়া এক সন্ধ্যাবেলা দেওয়ানজি পয়সা আছে তার বাড়ির বাংলা ঘরে, তার পায়ে পেয়াদা আমলায় সামলাই কর, হুজুর যদি সাহস দেন তাহলে একখান কথা কইবার চাই। দেওয়ানজি কয় কি কইবার চাও কও। দেওয়ানজি এই খুশ মেজাজ দেখা তারা কয় ভিনগাঁও থেকে এই গ্রামে আইছে কঙ্কলীলার গানের দল, আপনি যদি আমাকে গান শুনানোর ব্যবস্থা করে দিতেন তাইলে বড় খুশি হইতাম। দেওয়ানজি 100 টাকা বায়না কইরা এই গানের দল আনলো তার বাড়িতে। এই দলে গান গাইতো সাধু, কি সুন্দর যুবা, কি মিষ্টি তার গলা। বাপের অগসরে সাদলত্রে মন দিয়া ফেলাইলো প্রতি বছরের মতো এবারেও পৌষ পূর্ণিমার মেলায় শীতার্থ রাত নামে মায়ের বিদ্যায় ক্রমে ক্রমে উজ্জ্বল হয়ে ওঠে চাঁদ। সারা মেলায় সারি সারি অস্থায়ী চারা ভিড়ের দোকান, খরিদ্দার কম বলে দোকানিরা ভিড় করেছে গানের আসরে। দুহাটো বুকে চেপে বসে আছে দোকানে। আগল আসর থেকে বেরিয়ে দোকানের কাছে বসতেই দোকানি বলে, আহেন দাদা, খরিদ্দার নাই, পয়সা থাকতে থাকতে যারে হাত পায়ে খিল ধরে গেছে। আরে ও দাদা, বালা মাল আছে, পছন্দ মতো পাইছিল। আইনুমের মেলায় জিনিস কিনা পুণ্যের কাম। আর কিছু দিব না দাদা, যাই দাদা ওই গানের আসরে গিয়া বসি। বেশি মাসের মধ্যে বলেও ধরে শীত কম লাগে। এই যে শীত কম লাগার কথা কইলেন, ধরার কথা কইলেন, এটাও হয় মা আইনুমের বরকতে। বছরে এই সময়টা হলো রহমতের সময়, বরকতের সময়, বুঝলে? ঠিকই কইছে, ঠিকই কইছে। ঠিক এমন সময় আগে দেখতে পাই আগুন একটা পাগলা দাদা ধেয়ে আসছে আসলে। আগুন উঠে পালাতে পালাতেই আগুনের দাদা তার ঘাড় চেপে ধরে এই হানে খুঁজি ওই হানে খুঁজি নাই, ভাবছিলাম খাসিলাদের পোলা নিশ্চয় ওই বাতাসা দুয়ারে যায় পড়েছে। হ্যাঁ শেষ পেলাম এই গান ফলের আসরে যত সব চাইলামি। কি দেখো দাদা, এই জানে বাইরে খারে খারে তোমার বক বকাইবেন পারলাম না। ইস রে কি শীত, গানটা একবার ছিঁড়ে ফেলাইছে। নে নে তোর জন্য আনছি, খুব মজা। এখন কি মজা খাওয়ার টাইম? তোর বোকা চললি, মজা খাওয়ার আমার টাইম আসিনি। দে 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 মুহে দে মুহে দে মুহে দে, আরে মুহে দে মুহে দে মুহে দে মুহে দে, আরে মুহে দে, দিল যাও খুশ হইব। আচ্ছা আমার তো জার করে না, এই হাঙ্গা গেলে 3 গোল কি ফাটাইলে কার জার করবো? লগে আছে বাতাসা। এই বাতাসের লগে নিশা মিশাইয়া আই দেখে তোমার কোন বারোটা বাজাইবা তার লাই জানি। ইস রে কি গম গম আসর ফেলাইতে হবে। পা লাগানের পুলার লগে জমিদারের মায়ের পেন, তারপর হাকিম আলী বয়াতির গান, সেরা উস্তাদের গান। তাতে তাতে তগো কি, হ্যাঁ তাতে তগো কি?
পিড়ি থাইকেছে মনে মন চলে যায় বৃন্দাবনে হারাম জাদা পোলা আইনুন দলতে গপ্পটা না সেইভাবে কয় তার ব্যবহার চাই মিশা কথা আস্তে কো আসলে লোকজন শুনলে কি জানে শুনে রং রসা ফাটাই দিব এই কপর মিশা ভিটা মিশা ডন কি আরো জোরে কমো এনে কোনো লাশ নাই খাইলা কব্বর লাল শালু কাপড় দিয়ে ঢাকা আইলম দৌলতে কব্বরটা যেই হলে এই খবরটা কেউ জানে না চল বুঝে কথা বলার উস্তাদ তুমি তোমার এই কথা আর আমি শুনতাছি না আই আই হাসা কথা কইলে কস পাগলা আর বানে নাকি সারে কস কবি আলি তাই না আইনুমের দ্বারা কি ছেড়ে তোর মিস হয় তোমার দ্বারা যাওয়া মিছে কারা অন্ধকারে কারা অন্ধকারে আমি বন্ধু আকল ভাই কি রে আসর ফেলায় চলে আলি যে গানটা এবারে মেধা মেরা গেল প্রত্যেক বছর এক কিস্সা শুনতে আর ভালো লাগে না তাই উঠে তা তোর হাড়ির মধ্যে কি রে তারি না খাইছো রে রস হাইজরের রস খাইবানি দাদা দে 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 একটা শুধু খাই দে দে তা এই হানে তোমরা কি করো আইনম বিবির কিস্সা কই ওটা তা সরে হইবার লাগছে এটা কোন কিস্সা দাদা আরে ওটা তো পাবলিকের এইটা হইলো আমার তোর রস খুব মিঠা রে আমার রস না দাদা ওই গাছের তা তো বুঝলাম কিন্তু গাছটা কি তোর আমারও মুখে মানুষের গাছ হারিয়ে উদ্যা পাই রাঁধছি ও না কথা তো ইজ্জত বালাই তাইলে আমার একটা সওয়ালে জবাব দে তো দেখি আইছে আমারে আমি পারুম না দাদা ওই আগলের জিগাও ক ক ক কও কি শ্বাস তোর বালার জন্ম কই হয় কত দেখি কি রে পারলি না তো এই কিসা কিছু হাসা কিছু বিষা কিছু হয় মানুষের মাথায় আর কিছু হয় আসমানে সুরে তালে ভাবে টান মেরা আসমানে তারা পর্যন্ত তুই লাভলায় ওই গায়ের না তাহলে কোনটা হাসার কোনটা মিশা এটা বুঝবো কেমনে দাদা আরে সত্য মিথ্যা রে সুত্তা ওদের বাইন্দা ফেলাইলে সত্য মিথ্যা কোনো ভেদ থাকে না রে সুরতালতে বাংলা যদি হাসা হয় তাহলে আর তর্ক করে লাভ কি আইনুম বিবির কিসের তো মিশা কাউকে আইনো বেবের কিসা নয় তো আমি মিশা কথা কই না মিশা কই ওই দৌলতে বানাই না কিসাটা প্রত্যেক বছর আইনোর ভিটায় আমি কিসার ভাগ্য পরীক্ষা করি আমার মনের মধ্যে যেটা বাইরা উঠতেছে হেই রে আদত কিসা নাই তোরা যেটা জানোস হেই রে হাসা কিসের আবার ভাগ্য পরীক্ষা আছে রে ভাই আছে আছে দাদা তোমার কিস্সার বাক্য পরীক্ষা কেনা দিতে কে আমি যদি কইলেন তাহলে আয় নজর করে পরীক্ষা করি ঠিক আছে কিন্তু আমার একটা কথা নটারিতে আমি জিতলে আইন দৌলতে যে গপ্পটা কোনে চালাই আমি চলতেছি এইটা কিন্তু তখন হোনার লাগবো আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাইলে পয়সা বাই কর টুক্কা দে মনে মনে ঠিক করে ফেলা কোনটা তোমার মার্কা বাঘ না পদ্ম ভাগ ভাগ তোর পদ্ম আমার পৌষ পূর্ণিমার আকাশে ভরা জ্যোৎস্না মাইনমের ভিটায় আধানো অন্ধকারে আগুনের পাগলা দাদা যেন হয়ে ওঠে এক পৌরাণিক কথা আজকের নতুন প্রজন্মকে শোনায় তার মনে জমে থাকা মাইনমের অবশ্যই না প্রেমের আদত কিচ্ছা তাইলে তাইলে শুরু করি কিচ্ছা আচ্ছা আইনমের বাবা ছিল দেওয়াল সাই সম্পত্তি সোনা দানার কোনো কিছু অভাব নাই ওই ঘরে তার 5 বিবি সন্তানাদি নাই কোনো দেওয়ালে মনে বড়ই দুঃখ কত দাওয়ায় কবিরাজ কিছুতেই কিছু হয় না হেসে পর্যায় পরমা সুন্দরী কন্যা লুলুট কইরা বেবি বানাইলো তারে 6 নম্বরই অবশেষে জন্ম নিল পরমা সুন্দরী এক কন্যা তাও দেওয়ানের মন বেচা কন্যা বড় হয় রূপের খেতে ছড়ায় পড়ে দেশ বিদেশ পাতুই রাজাই কর যেমনে হোক ওই কন্যা আমার চায় দেওয়ান দেহে খবর পাঠায় তোমার মাইয়া আমার ঘরে পাঠায় দাও চন্দনপুরের তালুক দিমু লিখা পান দিমু পিড়ি দিমু রাজ দরবারে বসবা এমন খবর শুনলা দেওয়াল তো খুশিতে তগবগ দে 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 আরেক চুমুক খাই গলার একটু ভিজা দাদা অত বেশি খাও না হ্যাঁ সেই কিস্সা ফলায় কিন্তু ঘন ঘন করে দিবা দে 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 তারপর কি হলো দাদা তারপর কন্যা বড় হয় দেওয়ালজি রাজবাড়ির উপযুক্ত করে কন্যারে লেখাপড়া শেখায় এমন সময় গ্রামে এলো কঙ্কলীলা গানের দল দলের গায়ের নাম ছিল শাহ দৌলত কণ্ঠ তার তল্লাবাসের বাসী
গলাই ও নিনি পেঁচায়া তুই যাকে মাইয়া জহৎ কঙ্কের বাদ ধরত আসরে তোর তো গুলিবা। দাদার এই কিস্সার উপরে ভর করে আমরা যেন চলে যাই ছিল মা আইনুমের সেই অমর প্রেম কাহিনী। যার যার বংশের বাদে দেওয়ানজির মাইনাগুলা কঙ্কুলিলার গানে দল এসেছে পাড়াতে। দাদার ঐক্যতালে সম্মিলিত আদি হত কয়েক শত বছর পূর্বে এক পূর্ণিমা সন্ধ্যা দেওয়ানবাড়ির বারমহলে বসেছে পালাগানের আসর। আলবেলায় ধূমপান করছেন দেওয়ানজি। দোতলায় দোতলা বারান্দা এক কোণে বসে অন্তমণিকাদের সাথে অভিনয় করছে দেওয়ানগঞ্জ আইনু। কথা রটেছে দেশে বলতে পারাও যায়, জীবন যৌবন কঙ্কের কাছে ছয় পাশে আমার কম নাই। দুধকলা খাবাইয়ে আমি বড় করছি কাল সাপ, সেই দিন ছুবল বুকে বিধি করছিলাম কি বা। কি করিব কোথায় যাইব কি করিলে লিখিবে আজ, আপনার হাতে কম করে আমি করিব প্রাণনাশ। কি কলঙ্ক করিল কন্যা কার কাছে বা বলি, কম করে মারিব প্রথম তারপর কন্যা দিব বলি। তোমার সাথে বন্ধু আমার এই না শেষ দেখা, তোমায় আমি আর পাবো না, এই ছিল বিধির খাতায় লেখা। কি হইছে লীলাবতী? খুইলা কও আমায়। চোখের পাতায় চলে গীতা, আওলা চুল কেন মাথায়? সেই না কথা কইতে বন্ধু মুখ যে ফাইটা যায়, আজ সকালে পাষাণ পিতা তোমার অন্নে মিশমিশায়। সেই অন্ন তোমার মুখে তুইলা দিতেছিল বসিয়া, আমার মাথা কাউরে কঙ্গ সাউরে পালাইয়া। জনম ভাগিনী আমি আজ মরবো বিষ খায়া। আমি যাব অন্য দেশে, তুমি থাকবে হেথা, এমনই কথা কইয়া লীলা আমায় দিছ ব্যথা। চন্দ্র সাক্ষী সূর্য সাক্ষী সাক্ষী গাঙের জল, স্বপ্নে নাহি চাইছি আমি অন্যের অমঙ্গল। তোমারে ভালোবাসছি আমি, এইটা যদি অপরাধ মাথা পেতে নেব আমার এই সকল পরমা। পিতা নাই মোর মাতা নাই মোর গর্ব সদর ভাই, গর্গ পণ্ডিত পিতা ছাড়া আর কিছুই চিনি নাই। না লীলা না, তোমারই রাখতে আমি কোথাও যাব না। তুমি আমি বন্ধু ভিন্ন কিছু নই, তুই দেহে এক প্রাণ অরণে দগ্ধই। যাও তুমি দেশান্তরে পাইছো থাকো প্রাণে, আর বন্ধু না বন্ধু তোমার প্রেমের বন্ধনে। মনেরে বুঝাইও তুমি বইরা গেছে লীলা। নাকি পিতা নাকি মাতা নাকি বন্ধু ভাই, যেই দিকেতে কপাল নেই সেটাই চইলা যায়। লীলা আমার প্রাণের বন্ধু, একটা কথা কই, তোর জন্যে কষ্টে কষ্টে অনলে দগ্ধ হই। রইল রইল লীলা তোমার তোতা শাড়ি, তারপরে ডাকিও লীলা কঙ্ক নাম কই। রাত্রি দ্বীপ্রহরে শেষ হয় দেওয়ানবাড়ির পালাগানের আসর। চোখের কোণে জল জমে দেওয়ান কন্যা আইনু। তার স্বয়ংঘরে জানালার শীত ধরে দূরের আকাশে জমা মেঘ ও ঘন কুয়াশার দিকে তাকিয়ে থাকে আইনু। তার শ্রবণে কঙ্কলীলার আরতি, নয়নে ভাসছে শাহ দৌলতের মুখ। তার এই ভাবান্তর দুঃসম্পর্কের বোন চমন লক্ষ্য করে। তারও শ্রবণে কঙ্কলীলার শেষ বিদায়ের বেদনা রয়েছে। কি সুন্দর পালা আর কি সুন্দর গলা গাইলে, নামটাও কি সুন্দর, দৌলত, শাহ দৌলত। আইনু, আইনু, কি ভাবছো? না কিছু না। কিছু না ভাবলে এত চুপচাপ কেন? জানো তো বন্ধু, কঙ্কলীলার অভিনয় দেখার পর থেকে শুধু লীলাবতী মনে হয় না। কি যে কথা ছিরি, আজ বাদে কাল তোমার বিয়ে হবে ভাটির রাজার সাথে। দুঃখ কাকে বলে বুঝতেই পারবে না কোনোদিন। কঙ্ককে ভালোবেসে লীলাবতীর কপালে যে কি দুঃখ নেমে এলো। আহারে, তুমি লীলাবতীর দুঃখ দেখলে, ভালোবাসার যে কি সুখ তা দেখলে না। আর আমার শুধু বাইরের সুখটাই তোমার চোখে পড়লো। চমনবু, সুখ নয় তো কি, এই পূর্ণিমায় তোমার পিতার কাছে বিয়ের পয়গাম পাঠাবেন ভাটির রাজা। আর কত বছর তিনি তোমার জন্য অপেক্ষা করবেন। দেওয়ান চাচা বলেছেন রাজার লোক খুব তাড়াতাড়ি তোমাকে নিতে আসবে। এই পূর্ণিমার আমি না গেলে তোমার দিকে তোমাকে জোর করে পাঠাবেন। একটা কথা বলি, রাগ করো না, কি দরকার অন্ত খুঁচিয়ে রক্ত বের করা? রাজবাড়িতে না যাওয়ার অসম্ভব ভাবনাটা ছেড়ে দাও বোন। আমি আর যেতে পারবো না। তুমি না গেলে
পিতার প্রাসাদ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে মাটির সাথে মিশিয়ে দিবে ওই ভাটির রাজা। যাবে না কেন গো? কেউ জাদুটোনা করেছে বুঝি? করেছে, তাতে তোমার কি? আমার কিছুই না। তবে শুনতে ইচ্ছে করে। ওই যে কদম গাছের কালো কোকিল, কোকিল যখন দুপুর বেলায় কদম গাছে কুহু ডাকে, মনটা আমার উদাস দুপুর হয়ে যায়। তারে আর বাধা যায় না। কত বলি, মন রে মন, আব্বাজান পণ করেছেন আমারে পাঠাবেন রাজার বাড়ি। কত ইজ্জত, আব্বাজান পাবেন বড় এক তালুকের মালিকানা। রাজি হো মন, মন কি বলে জানো চমন? মন বলে রাজি তো আছি, তবে রাজার সাথে না, ওই কালো কোকিল। তোমার ওই কোকিলের বাড়ি কোথায়? নাম কি? বাড়ি কোথায় জানি, তার নাম সাদর। মরেছ, আর কাউকে এ কথা বলো না, খবরদার। কার কাছে বলবো? মনটা আমার শব্দ ছিল, ঘুরে বেড়ায় ইচ্ছামতির এপার ওপার। এক রাতেই যেন আইনুমের বিপুল পরিবর্তন হয়ে যায়। তার চঞ্চলতা নেই আগের মতো। আজকের ভোর নয়, অন্য একদিনের ভোরে পিতা ডেকে পাঠান তার আদরের কন্যা আইনুম। এদিকে দেওয়ানবাড়ির বারমহলের একটি ঘরে প্রদীপের মৃদু আলোয় পদ্মাবতী কাব্য করছিল। দৌলত আইনুমের মুখের দিকে নির্বাক। আছে, তবে আপনার মতো তো সুন্দর করে পড়তে পারি না। আপনি ফার্সি পড়তে পারেন? ওস্তাদজির কাছে কিছুটা শিখেছিলাম। আমার মা খুব ভালো পদাবলী গাইতে পারতেন। বিদ্যাপতি চণ্ডীদাসের পদ গাইতেন। কিন্তু আমার আব্বাজান গজল পছন্দ করেন। আপনার আম্মাজান বেঁচে নেই? আমি গজল গাইতে পারি না, তবে কীর্তন পদাবলী গাই, আর পদ্মাবতীর কিছু গান গাইতে পারি। নিজের চেষ্টায় আমি ফার্সি শিখেছি। গেল শীতে আজমির গিয়েছিলাম, ফেরার পথে বহু কষ্ট করে সংগ্রহ করে এনেছি মধুমালতীর পুঁথি। এখন সেটাই তর্জমা করি। বাংলায়? জি। একটু পড়ে শোনাবেন? পয়ারের অন্ত মিলে বেশ গরমিল আছে, যাবার আগে একদিন শোনাবো। পদ্মাবতী কাব্যের কোন অংশ পড়ছিলেন? সিংহলদ্বীপ খণ্ড? কি আশ্চর্য, এত বড় কাব্যের পুরোটাই দেখছি জানেন। আমার শোবার ঘরের জানালায় দাঁড়িয়ে শুনেছি। বেশ তো দরাজ আপনার গলা। আপনি শুনবেন অভিনয় করে? রাজ্য করতে জিয়া নৃপতি হইল, করেত কিঙ্গরি লই বাজায় বিয়ে, শিরে জটা কর্ণে মুদ্রা, হস্য কলেবর, কক্ষে সিঙা, ডমরু ত্রিশূল লইল। মেঘালি আম্বরে সাক্ষের জপমালা, ক্রান্থা চক্র খাপড়, বসিতে মৃগ। আজ থাক, অন্য আরেকদিন শুনবো আপনার কাব্যপাঠ। আমার দেয়া ফুলগুলো কিন্তু ফেলে দেবেন না। আমি মাথায় তুলে রাখবো। দুপুরবেলা আইনু তার শরণপুরের জানালা শিক ধরে তাকিয়ে আছে বাইরে। সে আকাশ দেখছে। আজ তার কাছে মনে হয় আকাশের বিশালতার তুলনায় খুব ছোট এই ঘরটি। ফুলগুলো সে মাথায় রাখার কথা বলেছে না? এটা জানো, একটু নড়লেই পড়ে যায় মাথার ফুল। চমনবু আমার সামনে পদ্মাবতী কাব্যে যোগীখণ্ড বলতে গিয়ে যেমন আউড়ে গেল। ও যখন যোগী বেশে দাঁড়ালো, আমার দম বন্ধ হয়ে গেল। ও শুধু অভিনয় করে না, ফার্সি জানে, সংস্কৃত জানে, বাংলায় মধুমালতীর কাব্য লিখছে। আমাকে একদিন শোনাবে বলেছে। আইনু, তুমি সত্যিই মরেছো। ঘরে তোমার সৎমা এ কান থেকে সে কান, শেষে খুন হয়ে যাবে। আইনু, তোমাকে এত কিছু শিখিয়েছে দেওয়ানজি, সে তো এই রাজবাড়ি পাঠানোর জন্যই, অখ্যাত এক কলাগারের মাথায় ফুল দেওয়ার জন্য নয়। ঠিকই তো, মেয়েদের স্বাধীন ইচ্ছের মূল্য কি? কালুকে মনুকে আমাদের বেচা কেনা, পুরুষের ইচ্ছা অনিচ্ছা আমাদের বেঁচে থাকা, এটাই নিয়ম। আর এইভাবে চলছে চিরদিন। কিন্তু এই চিরদিন চলবে আর কতদিন? এই ছিনধরা দুপুর, হালকা রোদ, দেওয়ানবাড়ির চারপাশে মেঘ রোদের খেলা। আসে আকাশে
তখন তখন দেওয়ানজির এই প্রাসাদটাকে গুমঘর মনে হয়। অথচ অথচ আমার ঘরে যখন ফার্সি কোনো কাপড় কিনে বসি কিংবা পালাগানের দল যখন প্রতি বছর আসর বসায়, দেওয়ানজির আমি না সুরে গানে পদে পয়ারে যে স্তুতি নারীর জন্য আমার আমার সারা শরীর তখন কদম ফুলের মতো শিউরে ওঠে। আবার আবার একলা করে আমার বিছানায় যখন শুয়ে থাকি, বাইরে রাত্রি রঙ্গলে নুপুরের বোল ছোড়া পাইতে রক্ত হাসি, তখন মনে হয় কত নোংরা এই পৃথিবী। আইনো তুমি সত্যিই মরেছো। আমার আমার মন ভালো নেই। এ জীবনে আর কিছুই চাইনি, শুধু দৌলতকে চেয়েছে। পালাগানে অভিনয় মুখে রং মেখে যেভাবে চায় ঠিক তেমন করে নয়, কিন্তু চন্দ্রা জানে এ জীবনে তা হবার নয়। চন্দ্রা শাড়ির আঁচলে চোখের জলটুকু মুছে দেয়। শেষ বিকেলে সূর্যের লালা ভাই ডানবাড়ির দেবদারু গাছের পাতা নাড়ানো এসে যায়। দৌলত তার কাব্যে মনোনিবেশ করতে চায়, কিন্তু একটি পঙ্ক্তিও লিখতে পারে না। রাগ না, দৌলত অপেক্ষা করতে করতে রওনা হয় ডানবাড়ির পেছনে পুকুর পাড়ে শান বাঁধানো ঘাটের পথে। দৌলতের মনে হয় আইনুর যেন বসে আছে তার শরীরে এই যে কাকু বাবু, এদিকে কাল সারা রাত আইনুম লাইলি মজনুর কাব্য পড়ে চোখের জলের পুঁথির পাতা ভাসিয়ে দিয়েছে। কাল রাত ভোর আমি এক চরণ রচনা করতে পারি। ও তাই? তোমরা আলাপ করো। কাল রাতে জানালায় দাঁড়িয়ে দেখলাম আপনার ঘরে প্রদীপ জ্বলছে। আপনি ঘুমননি বুঝি সারা রাত? জানেন, কাল রাতে আমি মধুমালতীর শব্দ প্রতিমা গড়েছি আর ভেঙেছি। লিখতে বসে মনে হয়েছে কিচ্ছু হবে না আমার। মধুমালতী লিখার চেয়ে পদ্মাবতীর রূপের কথাটাই ভেবেছি বেশি। মনে হয়েছে সারা দুনিয়ার রূপ খুঁজে যে নারীর প্রতিমা কবি করলেন, কই তা তো রক্তে মাংসের বলে মনে হলো না। অথচ মনে হয়েছে মহাকবি আলাওল তার পরিচিত কোনো নারীকেই পদ্মাবতীকে রূপ দিয়েছে। অথচ অথচ স্পর্শে কোনো উষ্ণতা নেই। আমি সেই রক্তে মাংসে করা মানুষ খুঁজে ফিরছি আইনু। স্বপ্ন প্রতিমা নয়। কি লাভ সেসব দেবতার পালায় যেখানে মানুষের কোনো দুঃখ নেই, কোনো মানুষ নেই। দেবতার আশীর্বাদ না হলে কি কাব্য হয়? হয় আইনু, হয়। অন্তর খুলে অভিনয় করলে দেবতার আশীর্বাদ পাওয়া যায়। নিজেকে চিনতে পারি তখন। সেই সব সাধারণ মানুষের সুখ দুঃখ হাসি কান্নার মধ্যে নিজেদের খুঁজে পাই আইনু। মনে হয় এই তো আমি দৌলত। আমার কল্পনার মধুমালতী রচনার সমস্ত পদ পরের মুখ আপনার দিকে ফেরা, যার মাঝে দেখতে পাই একজন সাধারণ নারীর জীবন্ত, যেটার সাধারণ হয়েও অসাধারণ। আমার দেয়া ফুলগুলো কি করেছেন? এ দুদিনে ফুলগুলো কেমন যেন শুকিয়ে গিয়েছে। সবগুলো ফুল আমার পুঁথির পাতায় পাতায় রেখে দিয়েছে। হয়তো অনেক দিন পরে এমনি এক জ্যোৎস্না রাতে আপনার প্রিয় কাব্যের পাতা উল্টাতেই ঝরে পড়লো আমার দেয়া একটি ফুল। আপনার ফুল শুকনো বিবর্ণ। আপনার ঘরে জানালার পাশে শিউলি গাছে থোকা থোকা তাজা ফুল। অনেকের জন্য আপনার মন সংকোচিত সেই উদাস যোজনায়। আমার কথা মনে হলো আপনার। কষ্ট হবে না? হবে। আর কিছু নয়? আর কি? আর কিছুই না। আমার যে চাওয়ার মতো খুব দীর্ঘ হাত নেই, থাকলে কাব্যের পাতা থেকে আপনাকে তুলে নিতাম আমার জীবনের বাকি বাকি। কিন্তু কিন্তু এখন আঙুলটি বাড়ালেই হাতটি যাবে পুড়ে। তার চেয়ে এই ভালো, দিন দুই পরে আপনার মন থেকে মুছে যাবে অখ্যাত এক সাদলতের নাম। আর কিছু নয়? আর কি? চন্দন কাঠের পালঙ্কে ঘুমিয়ে দুঃখ বলতে যে কদিন যাবে। মিথ্যে বলেন নাই।
চন্দন কাঠের পালঙ্কের কুমায় সত্য, কিন্তু সেই পালঙ্কের নকশায় মনসাল্পনা। আচ্ছা আচ্ছা, আপনার গ্রামের নাম কি? চরমাস্তুল, ধলেশ্বরী শাখা নদীর কিনারে ছোট্ট একটি গ্রাম। আর 5টা গ্রামের মতোই সাধারণ। যদি যদি পথ প্রহারে বলি, যদি ভালোবাসায় সাজায় আমার গ্রাম, তাহলে একটা বাঁশঝাড় আর ভুজলের ঘন অন্ধকার, ধলেশ্বরীর শরীরে টিকিনি সূর্য, সোনারাঙা আলোর ঝিলিমিলি, আকাশে হিন্দুল মেঘ। একদিন যদি সেই গ্রামে যাই। রাজকন্যাদের খেয়ালের অন্ত নেই। আপনি গেলে ভালোই হবে, কিন্তু আমাকে চলে আসতে হবে আপনার আব্বাজানের ঘরে। কি আশ্চর্য, আপনি জানলেন কিভাবে? সত্যি আমাদের বাড়িতে একটা গুমঘর আছে। শুধু আপনাদের বাড়িতেই না, সব জমিদার রাজা রাজরাদের বাড়িতেই একটি করে গুমঘর থাকে। আপনি কিন্তু একটা কথা গোপন করেছেন। কি কথা? চন্দ্রার কাছে শুনেছি। চন্দ্রা? ওই যে কঙ্কলীলার পালায় লীলার ভূমিকায় যে অভিনয় করেছে। ও সেই লীলা, কি সুন্দর অভিনয় করে। অভিনয়ের কথা না, ও বলেছে আপনি ভাটির রাজ্যের রানী হবেন। এই পূর্ণিমায় রাজার লোক আপনাকে নিতে আসবে। সব শুনেছেন, কিন্তু একটা কথা শোনেন। কি কথা? রাজবাড়িতে যাবার আগে গুমঘরে থাকবেন। ঘুম ঘরে একটি কথা বলবো, রাখবেন? ছাপ দেবেন না। আমার কাপড়কে বাঁচিয়ে রাখতে চাইবেন, আপনাকে বেঁচে থাকতে হবে। কিন্তু কিভাবে? আমার জন্য যে বেঁচে থাকাটা অপেক্ষা করছে, সে বেঁচে থাকা তো বাঁচার নয়, সে যে গুমঘরের চেয়ে কঠিন, আর বেশি অন্ধকার। পরদিন দুপুরবেলায় আইনুকে নিয়ে যাওয়ার জন্য দেওয়ান বাড়িতে আসে ভাটির রাজার লোক। দেওয়ান উৎফুল্ল হয়ে ওঠে, কিন্তু আইনুরের কাছে মনে হয় তার চারপাশে আবর্তিত হচ্ছে গুম ঘরের মৃত মানুষের দীর্ঘশ্বাস। সারাদিন কাটে তার ব্যাকুলতার উৎকণ্ঠায়। দেওয়ানজি চমনের হাতে তুলে দেন রাজার পাঠানো নকশা আঁকা চিঠি। আইনু মেয়ে বিয়ে অমত করেছে শুনে দেওয়ানজি ক্রুদ্ধ কণ্ঠে চমনকে বলেন, যাও আইনুমরে বলো, আমার ভালোবাসা ও স্নেহের মতোই কঠোরতা বুকের মধ্যে জমা আছে। তাকে আমার অবাধ্য হতে বারণ করো। উপযুক্ত করার জন্যই আইনুমের সামনে স্তূপীকৃত বিয়ের সাজ পোশাক, কোনো কিছুই বাদ রাখেনি ভাটির রাজা। হিরের আংটি, রেঙ্গুন থেকে আনা লীলার মালা, আরো কত কি। চমনবু আমাকে নিয়ে চলো, বাড়ির পেছনে ঘাটে সে আমার জন্য নৌকায় বসে আছে। এ হয় না আইনু, তুমি মরবে, অমন একটা সুন্দর মানুষ দৌলত, তাকেও মারবে। ও বেঁচে থাকলে অনেক বড় কবি হবে। কাল মাঝরাতে আমার কানের কাছে মুখ নিয়ে সে বলেছে, আমি মরলে সেও মরবে। মরায় এত সুখ, জানতাম না তো আইনু। আমিও আমার স্বামীকে ভালোবাসতাম। সে যখন মরে গেল ভেবেছিলাম আমিও মরে যাব, কিন্তু আমার মরা হয়নি। জানো আইনু, যে মরে যায় সে তো চলেই যায়, মৃত্যুর শোক রেখে যায় যে বেঁচে থাকে শুধু তার জন্য। আর এই শোকই তাকে বাঁচিয়ে রাখে অনন্তকাল শুধু কষ্ট পাওয়ার জন্য। আমি চাই না তুমি আমার মতো কষ্ট পাও। তুমি রাজরানী হবে। গাঙে ভাসা মানুষের টানে ঘর ছেড়ো না গো বোন। রাজরানীর সুখকে আমি সুখ মনে করি না। 7 দিনের পালাগানের আসরে যাকে মন দিয়েছি তার হাত ধরেই পথে নামলাম। না হয় পথেই হবে আমার ঘর সংসার। আমার পথের ঠিকানা আমাকেই খুঁজে নিতে দাও। আইনু, পথ ছাড়ো চমনবু। আইনু! শাহদৌলতের হাত ধরে পথে নামে দেওয়ান কন্যা আইনু। তারা জানে না পথের শেষ কোথায়, জানে না একটি নিষ্করুণ সকাল তাদেরই অপেক্ষা। দেওয়ানের কাছে খবর পৌঁছায় শেষ রাতে। ঘাটে রাজার বজ্র সজ্জিত রয়েছে আইনুমের জন্য।
দেওয়ানজি অস্থিরভাবে পায়চারি করে আইনুমের ঘরে। তার তার স্মৃতিতে ভেসে ওঠে আইনুমের সাথে থাকা তার স্নেহঘন মুহূর্তগুলোর ছবি। দুহাতে মুখ ঢেকে ও করে কাঁদেন দেওয়ানজি। আইনুম, তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়। রাজ পরিবারের নিয়ম বড় কঠিন, সেখানে দয়া নাই, স্নেহ নাই, বিবেক নাই। তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়। দেওয়ানজি, এই কথা কি সত্য? হ্যাঁ, আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি জানেন এই সংবাদ পৌঁছানো মাত্র খাঁটি রাজা আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? কিন্তু আমি কি করব? কোনোদিন স্বপ্নে ভাবিনি যে এমন হবে। হয়তো ওরা পালিয়ে বেশি দূর যেতে পারেনি। তাকে ধরে রাজবাড়িতে পাঠিয়ে দিই। রাজা উচ্ছিষ্ট গ্রহণ করেন না। তাহলে আপনি বলুন, আর কি উপায় আছে? আছে, কিন্তু আপনার পক্ষে কি সে ভার বহন করা সম্ভব? সেটা কি? ভাটির রাজা যদি শোনেন আপনার কন্যা পালিয়েছে, আপনার প্রাসাদের চূড়ায় উঠবে লকলকিয়ে আগুনের শিখা। কিন্তু আকস্মিকভাবে যদি আপনার কন্যার মৃত্যু ঘটে, তবে রাজা তেমন ক্রুদ্ধ নাও হতে পারে, কারণ মৃত্যুর উপর তো মানুষের কোনো হাত নেই। কোনো মৃত্যুতেই কি মানুষের হাত নেই? আপনি তাহলে আমার কথার মর্মটা বুঝতে পেরেছেন। কিন্তু সন্তান হত্যার দায়ভার আমি কি করে বইব? সেবার অন্যের হাতে ছেড়ে দিন। কিন্তু সন্তান হত্যার জন্য অনন্তকাল ধরে আমার কোরের উপর ধিক্কার আর ঘৃণার থুতু এসে পড়বে, তা বুঝবে কে? আমি যদি আকস্মিক মৃত্যু ছাড়া অন্য সংবাদ নিয়ে যাই, তবে আপনি নিশ্চিন্ন হয়ে যাবেন। খোদা, আমি তাকে রাজবাড়িতে পাঠানোর জন্য সমস্ত বিদ্যায় ভূষিত করেছি। সঙ্গীত, নৃত্য, কাব্যকলা, আমাকে ভাবতে দিন, আমাকে ভাবতে দিন। আমি 3 দিন আপনার উষ্ণ আতিথেয়তায় ছিলাম। সকালের আলো ফুটলেই আমাকে বজ্রা ভাসাতে হবে। এখন শেষ রাত দেওয়ানজি, প্রদীপ দমকা বাতাসে নেভার আগেই বুঝিয়ে নিভিয়ে ফেলা ভালো। দেওয়ানজি হাতে তালি বাজায়। দুজন হত্যাকারী দেওয়ানের সামনে এসে দাঁড়ায়। ভোরের আলো ফোটার আগে ধরে আনবে, জীবিত অথবা মৃত। যাও। দ্বিতীয় হত্যাকারীকে দেওয়ানজি বলে, ওরা কাজ শেষ করে ফিরলে, বুঝতে পেরেছ, সোজা গুম ঘরে। ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এছাড়া আপনার আর কোনো পথ খোলা নেই। কিন্তু সন্তান হত্যার দায়ভার আমি কি করে বুঝবো? খোদা, আমি পাপী, আমাকে তুমি শাস্তি দাও খোদা, শাস্তি দাও। আমি আত্মহত্যা করবো, আমি জানি আপনি তা করবেন না, কারণ ক্ষমতা আর সম্পদের মোহ যার কাছে বড়, সে তো নিজেকে ভালো না বেশে পারে না দেওয়ানজি। আর নিজেকে যে ভালোবাসে, সে আর যাই করুক আত্মহত্যা করতে পারে না। বাড়িতে তখন আসন্ন মৃত্যুর স্তব্ধতা। বারান্দার আলো ছায়াগুলো যেন দুলে ওঠে। গুম ঘরে বাতাসে আবর্তে সৃষ্টি হয় ভৌতিক কান্নার মিহির সুর। দ্বিতীয় হত্যাকারী দেওয়ানের সামনে এসে দাঁড়ায়। না, এ আমি শুনতে পারবো না। না, চলে যা। লাশগুলো কোথায়? ঘুম ঘরের পাশের কোঠায় 4টে লাশ হুজুর, 2টো মেয়ে। দেওয়ানজি, রাত ফুরোতে চলল, শুকতারা দবদবাচ্ছে আকাশে। চলুন, মনে হচ্ছে ওরা দুজন। আমি শুনতে চাই না, আমি শুনতে চাই না। কিন্তু লাশ শনাক্ত করতে হবে আমাকে। অন্ধকারে কাকে মারতে কাকে মেরেছে কে জানে। আপনি শুধু আপনার কন্যাকে শনাক্ত করুন।
এই শেষ লজ্জাটুকু থেকে আমাকে বাঁচিয়ে রাখুন। আমি রাজার কাছে গিয়ে কি বলবো? আমার এই শোকগ্রস্ত মুখ কি আপনার কাছে যথেষ্ট নয়? স্বাভাবিক থাকার চেষ্টা করুন। আমি আপনার শোভাকাঙ্ক্ষী। চলুন, লাশ শনাক্ত করবেন। কিন্তু আমার এই রক্তাক্ত পরিচয় আমি কি করে বুঝবো? সে বুদ্ধি নিশ্চয়ই আপনার জানা আছে। মাথা ঠান্ডা হলে আত্মরক্ষার কৌশল আপনিই মাথায় আসবেন। আর চিরকালে এই তো হয়ে আসছে দেওয়ানজি। এ হয়, হচ্ছে এবং কি হবে। পৃথিবী থাকবে যতদিন, বাড়ি ঘর অট্টালিকা মানুষ থাকবে ততদিন, ঘুম ধরে থাকবে ততদিন, হয়তো থাকবে অন্য রূপে, অন্য নামে। দেওয়ানের লোকেরা ছড়িয়ে দেয় আইনুল দৌলতের অলৌকিক মৃত্যুবরণের কাহিনী। দলে দলে লোক ছুটে আসে দেওয়ান বাড়ি। দেওয়ান কাচারিতে বসে আছে, তার সামনে প্রজারা, তার পাশে বসে আছে ইমারতের নকশাকার। মা জননী আইনুম আর দৌলতকে নিয়ে কত গুজব, কত কথা। মা আইনুম দৌলতকে ভালোবাসত। দৌলত হতে পারতো এক বড় কবি, বড় পালাকার। দৌলত ভালোবাসতো আইনুমকে। ভালোবাসার অনুতাপের আগুন জ্বলে ওঠে আইনুমের অন্তরে। না পারে সে দৌলতকে ছাড়তে, না পারে দেওয়ানবাড়ির ইজ্জত নষ্ট করতে। এই দোটানায় পড়ে মা আইনুম শঙ্খনাগের বিষ কর্পূরের সাথে মিশিয়ে পান খেয়ে মারা গেছে। আইনুমের কলাকোপায় কে যেন স্বপ্নে দেখেছে প্রথমা চাঁদের দ্বারে বসে মা আইনুম আর বাবা দৌলত জগলবন্দি দোল খায়। দেওয়ানজি ঘোষণা দিয়েছেন যে গাঙের টেকে বসে দৌলত মরেছে, তার নাম হবে দৌলতের টেক। আর আমি এই প্রেমিক প্রেমিকার জন্য দেওয়ানজির হুকুমে সমাধি মন্দিরের নকশা করে নিয়ে এসেছি। কাল থেকে আইনুম দৌলতের সমাধি মন্দিরের কাজ শুরু হবে। প্রতি বছর পৌষ পূর্ণিমার রাতে মা আইনুমের নামে মেলা বসাবো। কিন্তু আমি জানি আমি যে পাপ করেছি তার কোনো ক্ষমা না। বলতে বলতে আগলের পাগলা দাদা ধুমের কুয়াশার ওপরের আকাশে পূর্ণ চাঁদের তালে জোয়ারে ভাসে। বধূ ও আগলের হৃদয় প্লাবিত আছে। পুরাণ কথা উল্টো পিটি লেখা এই অপুরাণ সত্যে একজন শ্রোতা ওই চাঁদ যেন এক সূত্রে গাঁথা হয়ে গেছে আগল, বধূ ও দাদার সাথে। দূরে শোনা যায় গায়নের কণ্ঠ ও পাহাড়ের হাতে বাদ্যতা। এই হইল আদত কিচ্ছা। তোরা গাইলে সুরে তালে যেটা হুলস হের ব্যাপারটাই নহল। ওই দেখ কেমন ইলায়া বিলায়া গান।